একসময় আমি শহরতলির নানান রাস্তায় অনেক রাত পর্যন্ত ঘুরে বেড়াতাম। আমার মা বাবা আমার এই নৈশ অভিযান মোটেই পছন্দ করতেন না। তারা আমার শোবার ঘরের কাঠের দেয়ালে প্রতিটি ফাঁক ফোকরে ধর্মীয় বাণী লেখা কাগজ আঠা দিয়ে সেঁটে রাখতেন। কিন্তু দিলে কি হবে, চোরা না শোনে ধর্মের কাহিনী। রাত নামলেই আমি বেরিয়ে পড়তাম। ঘন্টার পর ঘন্টা অলিগলিতে ঘুরে বেড়াতাম। বাড়ি ফিরতাম অনেক রাতে। দেয়ালের যে ফাঁক ফোকরে ধর্মীয় বাণী লেখা কাগজ লাগাতে মা বাবা ভুলে যেতেন, তারই কাছে কোনো জায়গায় আমি শুয়ে পড়তাম। দেয়ালের সেই ফাঁক দিয়ে হু হু করে বাইরের হাওয়া এসে ঢুকত। রাতের বেলা আমি বন্ধুদের বাড়িতেও যেতাম। গভীর রাতে, নিঝুম রাতে আমাকে হঠাৎ দেখে অনেকেই চমকে যেত। ওদের চমকিত চেহারা দেখে অদ্ভুত আনন্দ হতো আমার। এক সন্ধ্যায় আমি শহরতলির কিওবাসী এলাকায় ঘুরে বেড়াচ্ছি। হাঁটতে হাঁটতে এসে পড়লাম মাছুয়ার কাপড়ের দোকানের সামনে। দোকানের ভিতর থেকে আলো আসছে, তার মানে মাছুয়া এখনও দোকানেই আছে। গত 2 বছর ধরে দেখা সাক্ষাৎ নেই। ও আমার আচানক উপস্থিতি কিভাবে গ্রহণ করে পরীক্ষা করতে চট করে ওদের দোকানে ঢুকে পড়লাম। তবে আমাকে দেখে সাদর অভ্যর্থনাই জানালো মাছুয়া। আরে আরে এসো, বসো। ইস, কতদিন পর দেখা। দাঁড়াও, চা দিতে বলি। একটা পিতলের পাত্রে আগুন রাখা ছিল। পাত্রটা আমার দিকে এগিয়ে দিল মাছুয়া। বলল, বাইরের ঠান্ডা থেকে এসেছো, নাও, হাত দুটো গরম করে নাও। তারপর পাশের দোকানের কাউকে হাঁক ছেড়ে 2 কাপ চা দিতে বলার প্রায় সাথে সাথে চা চলে এলো। চায়ের পেয়ালা হাতে নিয়ে দুজনেই গল্প করতে লাগলাম। আমার দিকে না তাকিয়ে মাছুয়া জিজ্ঞেস করলো, তুমি নাকি অনেক রাত অবধি শহরতলির রাস্তায় ঘুরে বেড়াও? হ্যাঁ, তা বেড়াই, আমি উত্তর দিলাম। কিন্তু কেন? মাছুয়ার প্রশ্ন। আমার ভালো লাগে তাই। কখনো কোনো বিদেহী আত্মা দেখেছো? না, তবে দেখলে বোধহয় ভালোই লাগতো, জবাবে বললাম আমি। মুজিনা দেখেছো? মাছুয়া আবার প্রশ্ন করল। মুজিনা কি? ভুরু কুচকে জানতে চাইলাম আমি। ঠিক বলতে পারবো না, তবে আমি যা দেখেছিলাম সেটা কি তা একজন পুরোহিতকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন আমি মুজিনা দেখেছি। কিন্তু মুজিনা কি? আমি প্রশ্নটার পুনরাবৃত্তি করলাম। এ প্রশ্নটা আমিও করেছিলাম, কিন্তু পুরোহিত উত্তর দিতে পারেননি। কিছুক্ষণ মাথা নিচু করে চুপচাপ বসে রইলাম। মাছুয়াও কোনো কথা বলছে না। একসময় ওর দিকে মুখ তুলে তাকালাম। ও হাঁ করে তাকিয়ে রয়েছে, ওর দৃষ্টি শূন্য, কোনো ভাবের প্রকাশ নেই সেখানে। হঠাৎ ওর চোখে যেন আলো জ্বলে উঠল। গোঙানির সুরে বলে উঠল, ওহ, কি ভয়ানক! সে দৃশ্য মনে পড়লে এখনও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। মুজিনা যে কি ভয়ঙ্কর তা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। মাছুয়া বিরাট হাঁ করল, মনে হলো এক্ষুনি আর্তনাদ করে উঠবে। আমি বললাম, ভয় পাচ্ছ কেন? এখন তো সবে সন্ধ্যা, আমরা ঘরের মধ্যে রয়েছি আর ঘরে আলোও জ্বলছে। আমার সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ে যাচ্ছে ভাই। এই দেখো, ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আমি দেখলাম সত্যি ওর গায়ের লোম খাড়া হয়ে গেছে। বললাম, তোমার সে রাতের অভিজ্ঞতার কথাটা বলো তো শুনি। বলছি। চাপা গলায় মাছুয়া তার কাহিনী বলতে লাগলো। রাতে বাইরে যেতে আমি মোটেই পছন্দ করি না, কিন্তু সেই রাতে জরুরি একটা কাজে আমাকে বেরোতে হয়েছিল। পথ সংক্ষেপ করার জন্য রাস্তা দিয়ে না গিয়ে মাঠের মধ্য দিয়ে যাচ্ছিলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আমার গা ছমছম করছিল। এমন পরিবেশেই মানুষ ভয়ঙ্কর কিছু দেখে ভয় পায়। সেই অন্ধকারের মধ্যে হঠাৎ একটা পুকুর।
একটা গাছ আর একটা মেয়েকে যে আমি কি করে দেখতে পেলাম তা বলতে পারবো না। আকাশে চাঁদ ছিল না, পুকুরের পাড়ে অথবা মেয়েটির কাছেও কোনো আলো ছিল না। মেয়েটি মাথা নিচু করে পুকুরের পাড়ে বসেছিল, কাঁদছিল। কি করে বুঝলে সে কাঁদছিল? আমি প্রশ্ন করলাম, কেননা কান্নার দমকে মেয়েটির পিঠ আর কাঁধ বারবার কেঁপে উঠছিল। তারপর মাছুয়া বলল, আমি মেয়েটির কথা ভেবে ভয় পাচ্ছিলাম। ভাবছিলাম হয়তো কোনো কারণে মনের দুঃখে ও এখানে এসেছে আত্মহত্যা করতে, হয়তো এখনই পানিতে ঝাঁপ দিবে। মেয়েটির দিকে এগিয়ে গেলাম, ওর পাশে গিয়ে বসলাম। কোমল গলায় বললাম, এই জায়গাটা এত রাতে কোনো মেয়ের পক্ষে একা একা বসে থাকার জন্য মোটেই নিরাপদ নয়। মেয়েটি জবাবে কিছু বলল না, শুধু তার পিঠ আর কাঁধ কেঁপে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? মেয়েটি আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কেবল ফুলে ফুলে কাঁদতে লাগলো। তোমার কি হয়েছে? আমি আবার প্রশ্ন করলাম, কিন্তু এবারও কোনো সাড়া নেই। এবার মেয়েটির পরনের কিমানোটির দিকে আমার নজর পড়ল। অপূর্ব সুন্দর রেশম দিয়ে কিমানোটি তৈরি। আমি বস্ত্র ব্যবসায়ী, কিন্তু আমার দোকানেও এমন চমৎকার রেশমি কাপড় কখনোই পাইনি। আমি বললাম, রাতের বেলায় এখানে কত রকমের বিপদ আপদ হতে পারে, তুমি উঠে এসো। মেয়েটি মুখটা আরও নিচু করল, তবে তার কান্না থামল না। তোমার কোনো সাহায্যের দরকার হলে বলো, আমি তোমাকে সাহায্য করব। মেয়েটি কিছু না বলে শুধু একটু সরে বসল। শোনো, আমি তোমাকে সত্যি সত্যি সাহায্য করতে চাইছি। আমি বললাম, তোমাকে এভাবে আত্মহত্যা করতে দেব না, কান্না থামাও। চলো তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। আমি খারাপ লোক নই, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। বিশ্বাস করলে ঠকবে না তুমি। মাছুয়া বলতে লাগলো। আমার কথায় মেয়েটি বোধহয় আশ্বস্ত হলো। ও আস্তে আস্তে সিধে হলো, কিন্তু আমার মুখোমুখি দাঁড়ালো না, দাঁড়ালো আমার দিকে পিছন ফিরে। ওকে এখানে একলা রেখে আমি এখান থেকে চলে যাই কি করে? মানুষ হিসেবে আমার একটা মানবিক কর্তব্যও তো আছে। মেয়েটির কাছে গিয়ে আমি বললাম, চলো এই অলক্ষণে পুকুরটার কাছ থেকে আমরা দূরে যাই। মেয়েটি এবার আমার দিকে মুখ ফেরালো, দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছে। ওর ক্রন্দনরত চেহারাটা বোধহয় দেখাতে চায় না আমাকে। হঠাৎ মেয়েটি নিজের কপাল আর নাকের উপরে হাত বুলালো। আমি ভাবলাম এবার ওর মুখখানা দেখতে পাবো, কিন্তু মেয়েটির মুখের দিকে তাকিয়ে চমকে উঠলাম। তার মুখমণ্ডলে চোখ নেই, নাক নেই, তার অবয়ব একেবারে ডিমের মতোই নিভাঁজ। হ্যাঁ, একেবারে ডিমের মতো। চোখের সামনে এ কি দেখছি আমি? মাছুয়া আমার দিকে তাকালো। ওর মুখ আতঙ্কে বিকৃত হয়ে গেছে। ওর মুখ যেন ভয়ের মুখোশ। মুখোশটা দেখে আমি একটা বিকৃত আনন্দ অনুভব করলাম, হেসে উঠলাম। নিজের গালে হাত বুলিয়ে মাছুয়ার দিকে তাকিয়ে ব্যঙ্গের সুরে বললাম, তাহলে এই তোমার মুজিনা? আমার কথায় মনক্ষুণ্ণ হলো মাছুয়া। আহত কণ্ঠে বলল, ঠাট্টা করো না বন্ধু, মুজিনা যে কি ভয়ঙ্কর তুমি জানো না। সে রাতে প্রচণ্ড ভয়ে আমি প্রায় মরেই যাচ্ছিলাম। কি করে যে সেখান থেকে পালিয়ে এসেছি নিজেও জানি না। আমি তীর বেগে ছুটছিলাম। এবড়ো খেবড়ো জমিন দিয়ে ছুটতে ছুটতে অনেকবার হোঁচট খেয়েছি, আছাড় খেয়েছি। আমার মুখ থেকে একের পর এক বেরিয়ে আসছিল ভয়ার্ত আর্তনাদ। প্রাণ পাখিটা যেন আমার মুখ থেকে বেরিয়ে উড়ে যেতে চাইছিল। মেয়েটি তখন কি করলো আমি জানতে চাইলাম। জানি না, জবাব দিল মাছুয়া। আমি আর পিছনে তাকাইনি, তাকাতে সাহসই পাইনি।
কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার শুরু করলো মাতসুয়া। অনেকক্ষণ ছুটবার পরে খানিকটা দূরে গিয়ে মিটমিটে আলো দেখতে পেলাম। আলোটা কোনো বাড়ি থেকে আসছে না, আলোটা রাস্তার কিনা তাও বুঝতে পারলাম না। তবে এটা বুঝতে পারলাম কাছেই মানুষের বসতি আছে। আমার মন আনন্দে নেচে উঠল। এই যাত্রা তাহলে রক্ষা পেয়ে গেছি। আলোটা আমার দিকেই এগিয়ে আসছে। একটা লোককেও যেন অস্পষ্টভাবে দেখতে পেলাম। আলো লক্ষ্য করে ছুটলাম। ছুটতে ছুটতে আলোর সামনে এসে পড়লাম। দেখলাম লোকটা একজন ফেরিওয়ালা। সে রাস্তার মোড়ে তার জিনিসপত্রের ঝোলা থেকে জিনিসগুলো বের করে সাজিয়ে রাখছে। বাঁচাও, বাঁচাও, হাঁপাতে হাঁপাতে আমি বললাম তাকে। কি হয়েছে আপনার, এমন হাঁপাচ্ছেন কেন? ফেরিওয়ালা জিজ্ঞেস করল। সাংঘাতিক ব্যাপার, আর একটু হলেই মারা পড়তাম। কেন, চোর ডাকাতের কবলে পড়েছিলেন? ফেরিওয়ালা প্রশ্ন করল। না না, তা নয়। তবে? আমি যা দেখেছি, না না, তুমি সে কথা বিশ্বাস করবে না। শুনলে হাসবে, আমাকে পাগল ভাববে। আপনি কি এরকম কিছু একটা দেখেছেন? ফেরিওয়ালা তার নাক মুখের উপর হাত বুলালো। আমার গলা চিরে একটা বীভৎস চিৎকার বেরিয়ে এলো। ফেরিওয়ালার লণ্ঠনের টিমটিমে আলোয় দেখলাম তার নাক, মুখ, চোখ কিছুই নেই। তার মুখখানা যেন বড় একটা ডিম। ছুট ছুট ছুট, আবার তীরের বেগে ছুটলাম। পরে কোথাও থামলাম না, সোজা বাড়ি চড়ে এলাম। কি করে যে বাড়িতে এলাম বলতে পারবো না বন্ধু। এই হলো আমার সে রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা। মাছুয়া একটু ঝুঁকে বসলো। ওর দৃষ্টি আমার পায়ের দিকে। ওর কপালটা কুঞ্চিত হয়ে আছে, নিচের ঠোঁটটা ঝুলে পড়েছে। অদ্ভুত দেখাচ্ছে ওর মুখখানা। হ্যাঁ, এরকম একখানা চেহারা সত্যি উপভোগ করার মতো। মাছুয়া বলতে লাগলো, সে রাতের সে মহাভয়ের হাত থেকে আমি আজও মুক্তি পাইনি। তাই তোমাকে বলি, রাত বিরাতে একলা ঘুরে বেরিও না। কখন কোন অশুভ শক্তির কবলে পড়ে যাবে কে জানে। জানো, মাঝরাত্রিরে দুঃস্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। স্বপ্নের ভিতর মুজিনা আমাকে তাড়া করে। সে ভয়ঙ্কর রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা আমি কিছুতেই ভুলতে পারি না। এর হাত থেকে কি করে নিষ্কৃতি পাবো জানি না। বন্ধু, আমার মাথাটা বোধহয় খারাপই হয়ে যাবে। মাছুয়ার কাতর কণ্ঠস্বর আমার মনে সমবেদনার ছিটেফোঁটাও জাগাতে পারল না। ওর মুখের ভাবভঙ্গি দেখে হেসে উঠলাম। ঠাট্টা সুরে বললাম, এই তোমার কাহিনী? মাছু আমার মুখের দিকে তাকালো। হঠাৎ দারুণ আতঙ্কে তার মুখখানা একেবারে বিকৃত হয়ে গেল। ওর চোখ দুটো যেন কোটর থেকে ঠুকরে বেরিয়ে আসতে চাইছে। বিরাট হাঁ করেও একটা বিকট চিৎকার করল। আমি মুচকি হেসে বসে রইলাম। আমার দিকে আঙুল তুলে মাছুয়া চিৎকার করে উঠল, মুজিনা, মুজিনা, মুজিনা। আমি হেসে উঠলাম, কোথায় কোথায় কোথায়? মাছুয়ার গলা দিয়ে আর্তনাদের পর আর্তনাদ বেরিয়ে আসতে লাগলো। একসময় আগুনের পাত্রটা উল্টে দিয়ে দারুণ আতঙ্কে ও এক ছুটে দোকান থেকে বেরিয়ে গেল। আমি দোকানেই বসে রইলাম। ভাবছিলাম মাছুয়ার কথা। না, ছেলেটার মাথা একেবারেই খারাপ হয়ে গেছে। আমি কতক্ষণ ওর দোকান পাহারা দেব? ওর দোকানপাট বন্ধ করবে কে? আগুনের পাত্রটা উল্টে যাওয়ায় মেঝের কার্পেটে আগুন ধরে গিয়েছিল। ধোঁয়ায় আমার চোখ জ্বালা করতে লাগলো। চোখ ঢাকবার জন্য আমি হাত তুললাম, আর তখনই আমার দেহের রক্ত যেন জমে হিম হয়ে গেল। আমার চোখ দুটো কোথায়? না, আমার মুখমণ্ডলে তো কোনো চোখ নেই। মুখের উপরে হাত বুলালাম। আমার নাক নেই, ঠোঁট নেই। আমার মুখে উঁচু নিচু কোনো জায়গায় নেই।
দারুণ আতঙ্কে আমি বিদ্যুৎ স্পেস্টের মতো লাফিয়ে উঠলাম। এক লাফে চলে গেলাম একটা দেরাজের কাছে। দেরাজ খুলে ভিতর থেকে একটা আয়না বের করলাম, তাকালাম। আমার মুখখানা একটা বিরাট ডিমের মতো। সেই ডিমের উপর রয়েছে আমার মাথার চুলগুলো, কিন্তু আমি নিজের মুখের ছায়া দেখছি কী করে? আমার তো কোনো চোখ নেই। মাথা নাড়লাম, আয়নার ভিতরে ডিমটাও নড়ে উঠল। সীমাহীন আতঙ্কে আয়না হাতে নিয়েই দোকান থেকে ছুটে বেরিয়ে এলাম। সামনেই দেখে রাস্তা, রাস্তা দিয়ে কয়েকজন লোক যাচ্ছিল। ওরা মাছুয়ার দোকানের আগুন দেখতে পেল না, আমার মুখের দিকেও তাকালো না কেউ। হাত দিয়ে মুখ ঢেকে আমি ছুটতে লাগলাম। সোজা চলে এলাম নিজেদের বাড়িতে। বাড়িতে এসে মুখের সামনে একটা টুপি তুলে ধরে আমি আমার মা বাবার কাছে গেলাম। তারা আমাকে এত তাড়াতাড়ি ফিরতে দেখে অবাক। আমি বললাম, আমার ঘরের দেয়ালে একটা ফাঁক দেখতে পাচ্ছি, তোমাদের কাছে কি ধর্মীয় বাণী লেখা কোনো কাগজ আছে? থাকলে দাও, বাতাস আসবার পরটা বন্ধ করে দিই। মা বাবা ধর্মীয় বাণী লেখা কয়েকখানা কাগজ এনে ফাঁকটা বন্ধ করে দিয়ে গেলেন। নিজের ঘরে একলা বসে আমি মাছুয়ার আয়না ভয়ে ভয়ে মুখের সামনে তুলে ধরলাম। না, আয়নায় এবার নিজের মুখই দেখা যাচ্ছে। ভীত ছিলাম ভেবে দেয়ালের ফাঁক ফোকর দিয়ে মুজিনা যদি ঘরে ঢুকে পড়ে। তাই তো বাতাস আসবার কথা বলে বাবা মাকে দিয়ে ধর্মীয় বাণীর কাগজের ফালি আটকে দিয়েছি। পরদিন দুটো খবর শুনতে পেলাম। প্রথমটি হলো কিওবাসী এলাকায় অনেক ঘরবাড়ি এবং দোকানপাট অগ্নিকাণ্ডের ফলে পুড়ে ছাই হয়ে গেছে। আর দ্বিতীয় খবরটি হচ্ছে রাস্তার কাছেই একটা ছোট ডোবার মধ্যে একটি মৃতদেহ পাওয়া গেছে এবং লাশটি হলো কাপড় ব্যবসায়ী মাছুয়ার। ওই দিন থেকে আমার নৈশ অভিযান বন্ধ হলো। পৃথিবীর বুকে সাঁঝের আধার নেমে আসবার আগেই আমি বাড়ি ফিরে এসে নিজের ঘরে ঢুকে পড়ি। আমার স্বভাবের এই পরিবর্তনে মা বাবা খুবই খুশি। তারা ভাবেন ঘরে বসে আমি বোধহয় পড়াশোনা করি, হয়তো ঈশ্বরের উপাসনা করি, কিন্তু মা বাবা যা ভাবেন তা আমি করি না। মাছুয়ার আয়না মুখের সামনে নিয়ে আমি বসে থাকি। নিজের চেহারার প্রতিবিম্ব খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করি। আমার নাক মুখ চোখ ঠিক আছে তো, নাকি আমার মুখখানা ডিমের মতো হয়ে যাচ্ছে? আমি এখন সবচেয়ে বেশি ভয় করি কাকে জানেন? আমার নিজের মুখখানাকে।